আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাহান ইসলাম আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটা কি অলরেডি আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। সো আর দেরি না করে চলেন আমাদের মূল টপিকে ফিরে যাওয়া যাক। সো আজকে আমার সাথে আছে R15 ইন্দো ভার্সন 3 এই গাড়িটা। তো এটার গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড এই দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলেন আগে এটার খারাপ দিক দিয়েই শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল ব্যাড সাইড বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকটির সিটিং পজিশন। সেটা রাইডিং সিটিং পজিশন বলেন আর পিলিয়নের সিটিং পজিশন বলেন, দুইটার কোনোটাই আমার কাছে ওরকম কমফোর্ট মনে হয় নাই। রাইডিং সিটিং পজিশন যাও মোটামুটি আছে, বাট পিলিয়ন সিটটা চাইলে আর একটু বড় বা কমফোর্ট করতে পারতো। যদিও এটা স্পোর্টস বাইক, ওই হিসাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে এটা ঠিক আছে। বাট আমাদের দেশের প্রেক্ষাপট থেকে আমরা পিলিয়ন ছাড়া আসলে চলতে পারি না বললেই চলে। কারণ আমাদের বন্ধুবান্ধব আছে, যে কোনো জায়গায় ঘুরতে ঘুরতে বের হইলে পিলিয়ন আসলে নেয়াই লাগে। তো ওই হিসাবে আর কি পিলিয়ন সিটটা আমার কাছে অতটা মনে হয় নাই। বাট আবার যদি জিএসএক্সের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ওইটার থেকে এটা মোর দ্যান বেটার। সো যাই হোক, মানে খারাপ দিকের কথা যেহেতু বলতেছি, অন্য বাইকের সাথে কম্পেয়ার না করাই ভালো। আর যেটা হচ্ছে এটার হ্যান্ডেল পজিশন, যেটা R15V3 ইন্ডিয়ান ভার্সনটা যেটা আছে ওইটা আবার আমার কাছে এর থেকে একটু উঁচু মনে হয়েছে, দেন ওইটা এর থেকে একটু বেটার মনে হয়েছে। বাট ইন্দো ভার্সনের যেটা সেটা হচ্ছে একটু নিচু মনে হয়েছে। সো যাই হোক, আজকে ইন্ডিয়ান ভার্সন আর ইন্দো ভার্সন এই দুইটার মধ্যে কম্প্যারিজন করতেছি না, এটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করব। বাট তারপর আর কি চলে আসলো। সো যাই হোক, দেখা গেছে পিলিয়ন নিয়ে যখন রাইড করা হয় তখন জ্যামে পড়লে খুব প্যারা খাইতে হয়। দেখা গেছে ব্রেক করলে পিলিয়ন উপরে এসে পড়ে, আর ঠিক ওই মুহূর্তে দেখা যায় যে হাতে প্রচুর প্রেশার পড়ে। ঠিক আছে, পুরো এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, লাল হয়ে যায় হাত, পুরা মানে ইস্ট পেইন শুরু হয়ে যায়। আর যখন লং টাইমে বাইকটা রাইড করা হয় তখন অনেকে ব্যাক পেইন বা শোল্ডার পেইন এগুলোও ফেস করে থাকে। আর যারা চিন্তা ভাবনা করছেন যে লং ট্যুরের জন্য এই বাইকটা চুজ করবেন, আমি মনে করব সেটা বোকামো ছাড়া কিছুই না। কারণ লং ট্যুরের জন্য এই বাইকটা একদমই ঠিক হবে না। শুধুমাত্র তারাই যারা R15 লাভার, মানে R15 পাগল যারা, তাদের জন্য ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় রাইড করতে করতে একটা অভ্যস্ত হয়ে যায়, তাদের ক্ষেত্রে খুব একটা প্যারা নিতে হয় না। আর যদিও এটা নিয়ে লং ট্যুরে যান তাহলে আপনাদের ব্রেক দিয়ে দিয়ে যেতে হবে। নর্মালি এমনি তো বাইকে ব্রেক দিয়ে যাওয়া ভালো, লং ট্যুরের ক্ষেত্রে কয়েকটা ব্রেক দেওয়া ভালো। বাট এই বাইকে আপনি দেখা গেছে অনেকে আছে কমিউটার বাইক নিয়ে একটানা চলে যায়, আসলে ওরকম এটা দ্বারা সম্ভব না। আপনার অবশ্যই কয়েকটা ব্রেক নিয়ে যেতে হবে। আর যদি সাথে কোনো পিলিয়ন রাইডার থাকে, আপনার আরেকজন দুইজন রাইড শেয়ার করে যাবেন, তাইলে ওই ক্ষেত্রে দেন ওকে, ওইটার ক্ষেত্রে সমস্যা হয় না। বাট নর্মালি একা এই বাইক নিয়ে লং ট্যুর করা ইম্পসিবল। আচ্ছা, আরেকটা প্রবলেম আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে এই বাইকটার সাসপেনশন। R15 ইন্দো ভার্সন 3-তে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটাকে বলে আপসাইড ডাউন সাসপেনশন। যেটা তো আমাদের দেশের যে রোড কন্ডিশন, এই প্রেক্ষাপটে আমি মনে করি এই সাসপেনশনটা আসলে যায় না। বিকজ আমাদের দেশের রাস্তার কন্ডিশন খুবই বাজে, অনেক ভাঙাচোরা রাস্তা। আর দেখা গেছে ভিতরের রাস্তায় রাইড করা আর অফরোডিং করা ওই একই বলা গেলে চলে আর কি। সো এই রোড কন্ডিশনে এই সাসপেনশন আসলে যায় না। সো এই সাসপেনশনটা মাত্র 4 ইঞ্চির মতো খেলে আর কি, মানে আপ ডাউন করে, এর বেশি হয় না। বাট ইন্ডিয়ান ভার্সন 3 যেটা, ওইটাতে আবার ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। ওইটা আবার ঠিক আছে, মানে আমাদের দেশের রোড কন্ডিশন হিসেবে ওই সাসপেনশনটা আর কি যায়। যদিও ওই সাসপেনশনের থেকে এই সাসপেনশনের প্রাইস কিন্তু অনেক বেশি, বাট প্রাইস বেশি হইলেও সেটা আসলে আমাদের দেশের জন্য ইউজেবল না। ঠিক আছে, আবার হাইওয়ের জন্য এটা ভালো পারফরমেন্স পাবেন, বাট আমাদের দেশের হাইওয়ে তো ওরকম হাইওয়ে না। আমাদের দেশে হাইওয়ে তো দেখা যায় যে অনেক স্পিড ব্রেকার থাকে। ঠিক আছে, শুধুমাত্র মাওয়া এক্সপ্রেসওয়ে আর হচ্ছে ওই 300 ফিট ওই সব জায়গায় বা কিছু কিছু জায়গায় আছে, বাট ওই সব জায়গায় তো আমাদের প্রয়োজন ছাড়া আমাদের যাওয়া আসলে হয় না। সো দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে আমরা যেসব রোডগুলো ইউজ করে থাকি বা ভিতরে অফরোডিং করে থাকি, অফরোডিং বলতে ভিতরের যে ভাঙাচুরা রাস্তাগুলো চালাই থাকি, ওই রাস্তার জন্য এই সাসপেনশন খুবই প্যারাদায়ক। সো যদিও আমি ইন্ডিয়ান ভার্সনের সাথে এটা কম্প্যারিজন করতেছি না, ওইটার তারপরও মানে সাসপেনশনের কথা বলতে যাই ইন্ডিয়ান ভার্সনের কথা আমি তুলে ফেললাম। সো যাই হোক, এটাও আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে।
আচ্ছা, আমার কাছে আরেকটা যেটা প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকটার হেডলাইট। শুধুমাত্র তারাই বলতে পারবেন যারা এই বাইকটা নিয়ে রাতে হাইওয়েতে রাইড করছেন, তারাই জানেন যে কী পরিমাণ প্যারা খাইতে হয়। চাইলে গাড়িটার হেডলাইটটা আরেকটু বেটার করতে পারতো। আর ফগ লাইট লাগাইলেও তো আর কি আরেক ঝামেলা আছে, মামলা খাইতে হয়। দেন আসলে রাতের বেলা চলতে গেলে আসলে ফগ লাইট আমরা না লাগাতে পারি না, সো হেডলাইটের পারফর্মটা খুবই বাজে। এরপরে যে প্রবলেমটার কথা আমি বলবো সেটা হচ্ছে এই বাইকটার হর্ন। এই বাইকটার হর্নের সাউন্ড খুবই বাজে। যারা ইন্দো ভার্সন 3 অনেকেই মানে কিনছেন, আমি আরও কয়েকটা দেখছি, সো হর্নটা খুবই বাজে। তো আমি হর্ন মানে স্টক যে হর্নটা ওইটা আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি, বিকজ মানে হর্নটা এত বাজে পারফর্ম করে। দেখা গেছে আমাদের দেশে তো অটো প্রচুর, পিছন থেকে হর্ন দিলে অটো মানে সাইড দিতে চায় না। যখন একটু এক্সস্ট ইয়ারটা একটু বাড়াই, থ্রটাল ইয়ারটা, বা যখন মাথাটা দেখে দেন তখন সাইড দেয়, এর আগে কখনো সাইড দিতে চায় না। সো আমি বাধ্য হয়ে মানে আমার হর্নটা আমার চেঞ্জ করতেই হয়েছে। পরে আমি যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গাড়ির ব্রেকিং ইস্যু নিয়ে। R15 ইন্দো ভার্সন 3-তে ABS ইউজ করা হয় নাই, এটা নন ABS। বাট ইন্ডিয়ান ভার্সন 3 যেটা, ওইটাতে আবার ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। যদিও আমি ইন্ডিয়ান ভার্সন 3-র সাথে ইন্দো ভার্সন 3 কম্পারিজন ভিডিও করতেছি না, বাট তারপরও বারবার ইন্ডিয়ান ভার্সনের প্রসঙ্গ চলে আসছে। সো যাই হোক, আরেকটু বেটার হইতো এটাতে যদি ABS ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হইতো। বাট নন ABS হইলেও এটার ব্রেকিং যথেষ্ট স্মুথ। বাট যারা ABS ব্রেক ইউজ করে অভ্যস্ত তারা মানে তাদের একটু প্যারা খাইতে হবে, আর যারা নতুন রাইডার আছেন তারাও একটু প্যারা খাবেন। আদারওয়াইজ আমাদের মতো রাইডার যারা, তাদের তেমন একটা প্রবলেম হবে না। তারপরও আমাদের দেশের রোড কন্ডিশনের ইয়ার কথা চিন্তা করে ABSটা থাকলে আরেকটু বেটার হইতো, মানে সেফটি ইয়াটা আরেকটু বেড়ে যেত আর কি। সো আপাতত এই আমার কাছে মানে প্রবলেম মনে হয়েছে। আপনাদের কারো কাছে যদি আরও কোনো প্রবলেম মানে মনে হয়ে থাকে এই বাইকের ক্ষেত্রে, বা যদি কোনো আরও এনাদের আরও কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো এখন বলবো হচ্ছে এই বাইকের ভালো দিকগুলো। এতক্ষণ মানে যারা খারাপ দিকগুলো শুনতে শুনতে আর কি তিতাক্ত হয়ে গেছেন, তাদের জন্য এখন ভালো দিকগুলো নিয়ে আসতেছি। টেনশনের কোনো কারণ নাই। সো ভিউয়ার্স, এবার কথা বলবো হচ্ছে এই বাইকের ভালো দিক নিয়ে। সো ভালো দিকের কথা বলতে গেলে ফার্স্ট অফ অল আমি যেটা বলবো প্রথমেই হচ্ছে এই বাইকের লুকস। এই বাইকের লুকসটা আমার কাছে অসাম লাগছে। শুধু আমার কাছেই না, যারা R15 V3 লাভার আছে তারাই ভালো জানে যে R15 সিরিজের যতগুলা বাইক আসছে, আমার মতে R15 ভার্সন 4 যেটা, ওইটার থেকেও আমার কাছে R15 ভার্সন 3 লুকসটা মোর দ্যান বেটার লাগে। অবশ্য যারা V4 লাভার আছেন ভার্সন 4, তারা রাগ হইলে কিছু করার নাই। বাট পার্সোনালি আমার কাছে R15 ভার্সন 3 লুকসটা R15 ভার্সন 4-এর থেকেও অনেক ভালো লাগে, ঠিক আছে। আর এই পর্যন্ত যত বাইক বাংলাদেশে আসছে, আমার মতে এই R15 ভার্সন 3 বাইকটা এমন একটা বাইক, এটা লুকসটা এক কথায় বলতে গেলে অসাম। আর যে কেউ এই বাইকটাতে বসলে খুব সুন্দর মানায় এই বাইকটাতে। আর এই বাইকটা এমন একটা বাইক যেটার পার্টস আপনার আফটার মার্কেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে আপনারা এই বাইকের পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পার্টস নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। দেখা গেছে লং কোনো ট্যুরে গেলেন, যে কোনো জায়গায় বাইকের কোনো সমস্যা হইতেই পারে। দেন কোথাও বাইকের কোনো প্রবলেম ফেস করলে বা সমস্যা হইলে দেন তখন ওই জায়গায় পার্টসগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আরেকটি হচ্ছে R15 ভার্সন 3 বাইক, এই শুধু এই বাইকটা বাংলাদেশে এমন একটা বাইক। সো আরেকটি হচ্ছে R15 ভার্সন 3 এমন একটা বাইক যে বাইকটাতে আপনারা যে কোনো মডিফিকেশন খুব সুন্দরভাবে করতে পারবেন। সর্বশেষ লাস্ট আমি এই বাইকের ভালো দিকের কথা যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। এই বাইকের মাইলেজ যথেষ্ট ভালো, মোর দ্যান এনাফ। আমি মনে করি ইন্ডিয়ান ভার্সন যেটা আছে, ইন্ডিয়ান ভার্সন 3 R15, ওইটার থেকেও এটার মাইলেজ পারফরমেন্স অনেক ভালো। হাইওয়েতে আমার এটা আসলে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 56.5 পর্যন্ত এটার মাইলেজ পাইছি। আর ভিতরের রাস্তায় এমনি পাইছি আমি হচ্ছে 50, 51, 52 এরকম। ভিতরের বলতে মানে ফ্রি রোডে। আর হাইওয়েতে যদি একটু মানে RPM লিমিট যদি একটু বাড়ায়, দেখা গেছে অ্যাক্সেলারেশন একটু যদি বেশি পুশ করে যদি বাইক টানি, তাইলে আবার দেখা গেছে মাইলেজ পাওয়া গেছে 54, 53.5, 55 এরকম পাওয়া গেছে। সো মাইলেজ যথেষ্ট ভালো। আর এটার ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন।
সো এর কারণে আরও ভালো পারফর্ম করে হাইওয়েতে। ইঞ্জিনের হিটিং ইস্যু আসলে ওরকম হয় না, সো যার কারণে আমার মনে হয় মাইলেজটা আর একটু বেটার আসে। সো ভার্সন 4 আমি এখনও মাইলেজ ওরকমভাবে টেস্ট করা হয় নাই, যেহেতু আমি ইউজার না আর বন্ধুবান্ধবের আছে, ওরকমভাবে চালানো হয় নাই। সো নেক্সটের ভার্সন 4 এর একটা মাইলেজ টেস্ট করে আপনাদের দেখাবো। সো এই হচ্ছে ভালো দিক আমার কাছে, এগুলাই ভালো মন্দ মিলায়া যা আমি ফেস করছি আপনাদের কাছে শেয়ার করছি। বাট আপনাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।